না না, বেশি দূর যেতে হবে না। অরণ্য সুন্দরী আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের কোনায় কোনায় অপরূপ প্রাকৃতিক শোভা। প্রাকৃতিক সম্পদের পাশাপাশি এখানে আছে অনুচ্চ পাহাড়, ঝর্ণা। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের পাশাপাশি দেবতাদেরও প্রিয় স্থান আদিবাসী অধ্যুষিত এই রাজ্যটি। এই রাজ্যটির দিকে দিকে নানা মন্দির ও তাকে ঘিরে থাকা নানা লোককাহিনী, আর তার সঙ্গে জুড়ে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। তাই পর্যটন শিল্পের বিকাশে দুয়োরানি হলেও কত শত প্রকৃতি পূজারীর চিত্তহরণ করে চলেছে এই রাজ্যটি, তার ইয়াত্তা নেই। তাই এবার ঝাড়খণ্ড ভ্রমণে প্রকৃতি পূজার সাথে সাথে আমরা লৌকিক কিছু দেবদেবীর মন্দিরেও গেছিলাম। আজ আমাদের গন্তব্য ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে মাত্র ৬৮ কিলোমিটার দূরে অন্যতম সিদ্ধপীঠ রাজারাপ্পা। আর এইখানে আছেন দেবী মহামায়া। কি রূপে? ছিন্নমস্তা রূপে। এখানে যে দেবী আছেন তা ভারতবর্ষে কয়েকটি ছিন্নমস্তা দেবীর মন্দির আছে, তার মধ্যে রাজারাপ্পা অন্যতম প্রধান সিদ্ধপীঠ হিসাবে খ্যাত। চলুন মন্দিরের কিছু গ্লিম্পাস দেখে নিই। এই হলো মূল মন্দির। মন্দিরটি রাঁচি থেকে ধানবাদ হাইওয়েতে প্রায় ৬৮ কিলোমিটার মতো আসতে হয়। মূল মন্দিরে দেবী ছিন্নমস্তা ছাড়াও পূজিত হন দক্ষিণাকালী, কিছু দূরে অষ্টমাতৃকা মন্দির ও মায়ের ভৈরবরূপী শিবলিঙ্গ। এই আমরা মন্দিরের পার্কিং লটে এসে প্রবেশ করলাম। এখানে পার্কিং ফিস ৫০ টাকা। তবে মন্দির সংলগ্ন এই পূজার দোকানগুলি থেকে পূজার ডালা নিলে সেই পার্কিং ফিসটা দিতে হয় না। গাড়ি ছেড়ে সামান্য উঁচু নিচু পথ বেয়ে এই পথ বেয়ে প্রায় হাফ কিলোমিটার মতো গেলে ভৈরবী নদী, এই হলো ভৈরবী নদী। এই ভৈরবী নদীর ওপর একটি সেতু মতো আছে ঢালাই করা, পার হয়ে মায়ের আসল মন্দির। এইটি হচ্ছে ভৈরবী নদী। ভৈরবী নদী এখানে একটি পাহাড়ের অনুচ্চ টিলা থেকে সৃষ্টি হয়ে মন্দিরের ঠিক পেছন দিকে দামোদরে গিয়ে মিশেছে। এই দুটি নদীর সঙ্গমস্থলে এই মন্দিরটি অবস্থিত। মনে করা হয় দামোদর নদ পুরুষ ও ভৈরবী নদী নারী, ও নরনারীর এই চিরসঙ্গম হচ্ছে এই স্থানটিতে। টিলায় ঘেরা দামোদরের রূপটাও অসম্ভব সুন্দর। এই রূপ এবং প্রাকৃতিক পরিবেশ যে একবার দেখবেন তার ভালোই লাগবে। ভৈরবী নদীও এখানে বেশ খরস্রোতা। এই দুই নদীর সঙ্গমস্থল পেরিয়ে অনুচ্চ পাহাড়ের টিলায় মায়ের মন্দিরটি। চতুর্দিকে পুজো দেওয়ার দোকান, প্রধান অর্ঘ্য নারকেল, প্যারা, চিড়ে, নকুলদানা, জবার মালা। যে কোনো শাক্ত বা সিদ্ধপীঠের মতো এখানেও বলি প্রথা প্রচলিত। ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারা ছাগল বলি দেন ভেতরে। এই আমরা পৌঁছলাম মন্দিরের একদম মূল ফটকে, পাশ দিয়ে এন্ট্রি নিতে হয় ভেতরে। এবার মা ছিন্নমস্তার একটু গল্প বলেন। আসলে মা ছিন্নমস্তা হলেন ভারতীয় পুরাণের 10 মহাবিদ্যার এক অন্যতম রূপ। ছিন্নমস্তা, মস্তক ছিন্ন বা ছিন্ন মস্তিকা। গল্পটা এরকম: দেবী দুর্গা বা মহামায়া তার পিতা দক্ষের যজ্ঞ উপলক্ষে পতিগৃহে যাওয়ার জন্য বায়না করছিলেন। তা শিব প্রথমে অনুমতি দেননি। তখন মেয়েরা স্বাভাবিক বাপের বাড়িতে যেতে না দিলে রাগ হবেই। শিবের ওপর গেলেন প্রচণ্ড রেগে। গিয়ে দেবী 10টি রুদ্ররূপ ধারণ করে মহাদেবকে ভয় দেখান। মায়ের সেই 10টি রূপের বা দশমহাবিদ্যার তৃতীয় রূপ হলো এই ছিন্নমস্তা। এই আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। ভক্তদের জন্য সুন্দর লাইন দিয়ে যাওয়ার ব্যবস্থা, ওপরে সুন্দর টিনের আচ্ছাদন দেওয়া যাতে গরমকালে কষ্ট না হয়। দেখতে দেবী ভয়ঙ্করী হলেও মায়ের সবচেয়ে দয়াময়ী রূপ কিন্তু এই ছিন্নমস্তা। আরেকটি গল্প এরকম প্রচলিত আছে যে একদা ডাকিনী যোগিনী 2 সখী সহযোগে দেবী সরোবরে স্নানরত ছিলেন। সেই সময় ডাকিনী যোগিনীর বড্ড খিদে পায়। খিদের যন্ত্রণায় তারা কান্নাকাটি শুরু করে দেয়। তা এই অবস্থায় সখীদের কষ্ট দেখে মা বড়ই ব্যথিত হন। তখন উপায়ান্তর না দেখে মা নিজেই নখ দিয়ে নিজের গলা চিরে নিজের মুন্ডু বাম হস্তে ধারণ করেন, আর গলা দিয়ে 3টি ধারা একটি
একটি ডাকিনী, একটি যোগিনী আর একটি মায়ের নিজের মুখমণ্ডলে প্রবেশ করে, রক্তের ধারা, রুধিস্রোত। তার মায়ের এখানেও গলায় নরমুণ্ড শোভিত। এই মূল যে দেবীর মূর্তিটি যদিও ভালো করে দেখা যায় না, ছবি তোলা নিষেধ, একটি পদ্মফুলের ওপর কাম ও রতি দেবীর ওপর দণ্ডায়মান। এই রূপে মায়ের ভয়ের পরিবর্তে সন্তানবৎসল মাতৃরূপটি প্রকাশিত হয়। মা এখানে দয়াময়ী, কাম লালসাকে সংযম করেন দেবী, তাই তিনি দয়ার অবতার আর কি। এই হচ্ছে ভক্তদের যাওয়ার লাইন, খুব সুন্দর করে লাইন, যাতে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি না হয়, লাইন দিয়ে আমরা অবশেষে পৌঁছালাম মাতৃমন্দিরে। এই মন্দিরটি হিন্দু ধর্ম ছাড়াও তিব্বতীয় বৌদ্ধ ধর্মে দেবী ছিন্নমস্তা পূজিত হন। মূলত উত্তর ভারত, নেপাল এই কয়েকটি জায়গায় ছিন্নমস্তা মন্দির থাকলেও মায়ের মূল সিদ্ধপীঠ রাঁচির এই রাজারাপ্পায় অবস্থিত। আরেকটি ঘটনা আছে রাজারাপ্পা নামটির সম্বন্ধে। যেহেতু এই জায়গাটার নাম রাজারাপ্পা, মনে করা হয় প্রাচীনকালে এক জনপ্রিয় রাজা ছিলেন, তার নাম ছিল রাজা, আর তার স্ত্রীর নাম রুম্পা। পরবর্তীকালে তাদের এই দুয়ের সমন্বয়ে নাম হয় জায়গাটি রাজারাপ্পা। রাঁচি, রামগড়, হাজারিবাগের এই পুরো পথটাই খুব নয়নবিরাম। এই মূল মন্দির লাল ও হলুদ রঙে মন্দির, মূল গর্ভগৃহ। এখানে মন্দিরের গর্ভগৃহের ভেতরে ক্যামেরার প্রবেশের অনুমতি নেই। ক্যামেরা নিয়ে এই ভদ্রলোক বাইরে থেকেই, তার ওয়াইফ বোধহয় অসুস্থ ছিলেন, মাকে অনলাইন দর্শন করাচ্ছিলেন, অনুমতি নিয়েই অবশ্য। অনেক মন্দির আছে আশেপাশে আরও। মূল গর্ভগৃহে মন্দির দর্শন করে, মাতৃরূপ দর্শন করে আমাদের খুব ভালোই লাগে। তবে গর্ভগৃহটা ভীষণ অন্ধকার, মানে পরিষ্কার দেখতে পাইনি ঠিকমতো। পরিষ্কার গেছিলাম গর্ভগৃহ অবধি, কিন্তু মাতৃমূর্তি বড্ড অন্ধকার থাকায় পরিষ্কার সেরকম অবলোকন করতে পারিনি। মূল মন্দির দেখে এই পার্শ্ববর্তী সমস্ত জায়গাগুলো একবার প্রদক্ষিণ করে নিই, ঘুরে তলার সিঁড়ি দিয়ে চলে এলাম যেখানে ওই দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গমস্থল, সেই জায়গাটা দেখতে। এই জায়গাটা মন্দিরের এই পাশ দিয়ে গিয়ে জায়গাটিতে যাওয়া যায়। এই হচ্ছে দামোদর নদী, একদম পেছনে হচ্ছে দামোদর নদী। আমরা যদিও বর্ষাকালে গেছিলাম, কিন্তু সেরকম স্রোত কিন্তু এখানে দেখিনি। এখানে নাকি শুনেছি অনেক বোটিং টোটিংও হয়, সেরকম বোটিংয়েরও বন্দোবস্ত দেখিনি। আর দেখে আবার চলে এলাম যেখানে মন্দিরের বলি হয়, যে মনস্কামনা পূরণের পর লোকেরা বলি দেন, সেই বলির জায়গাটা দেখতে। এইখানে মনস্কামনা পূর্ণ হলে লোকেরা বলি টলি দেন। আর এইখানে এইসব লাল চেলি কাপড় মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য বাঁধেন। ভেতরে এক জায়গায় এই সামনেই আছেন মার এক ভৈরব, পিতলের ভৈরব শিব ঠাকুর। এখানেও অনেকে পুজো আর্চা করছিল দেখছিলাম। পুজো আর্চা করে এখানেও শিব মূর্তির ওপর নারকেলের জল টল দিচ্ছিল। এই দেখে আমরা চলে এলাম মন্দিরের আরেক প্রান্তে, যেখানে আছেন মার বিশালাকার ভৈরব। এটি মনে হচ্ছিল ধাতুর তৈরি, বেশ অনেকটাই উঁচু। এই ভৈরবটি দর্শনও করা যেতে পারে মন্দিরের মধ্যেই। এই হলো মায়ের বিশাল আকার ভৈরব শিব। মন্দির দর্শন করে আপনারা পাশেই প্রচুর হোটেল, খাওয়ার জায়গা আছে, সেখানে খেয়ে নিতে পারেন। সাধারণত এই জায়গাটি সিদ্ধপীঠ হলেও এখানে আমাদের বাঙালিদের সেরকম থাকার প্রয়োজন পড়ে না। সবাই রাঁচি ট্যুর থেকে ডে ট্যুরই এটা দেখে নেন। বেশ ভালো জায়গা।